ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5ই জুন। ভারতের প্রথম পরিবেশ মন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। প্রথম পরিবেশ মন্ত্রী মনে রাখবে, এনভায়রনমেন্ট মিনিস্টার হলেন মহিলা প্রধানমন্ত্রী যদি বলা হয় তাহলেও কিন্তু ইন্দিরা গান্ধী, আর প্রথম পরিবেশ মন্ত্রী যদি বলা হয় তাহলেও কিন্তু। 24শে এপ্রিল পালিত হয় জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। 1993 সালে 73 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হয়েছিল এই দিনে, এবং এর মাধ্যমে গ্রামীণ স্বশাসন ও বিকেন্দ্রীকরণ জোরদার হয়। এবং 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 24শে এপ্রিল 1993 সালে হয়েছিল। এতে সংবিধানে যুক্ত হয় পার্ট 9 আইসিআরসি, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, যুদ্ধক্ষেত্রে সেবা প্রদান করে যুদ্ধের সময়। মাইগ্রেটরি বার্ডস ডে বছরে 2বার পালিত হয়, মে এবং অক্টোবরে। বিশ্বের সবচেয়ে বড় পাখির নাম হলো অস্ট্রিচ, এই হলো অস্ট্রিচ, এটা হলো অস্ট্রিচ। ভারতের জাতীয় পাখি হচ্ছে পিকক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দীক্ষা। আজকে আমাদের ক্লাস 5 এপিসোড 5, এবং এগুলো আমাদের যে স্ট্যাটিক জিকের ক্লাস চলছে সেখানে আজকে পঞ্চম ক্লাস, এবং এটি খুব ইম্পর্ট্যান্ট যেহেতু ডিফারেন্ট ইম্পর্ট্যান্ট ডেট যেগুলো পরীক্ষাতে আসে সেই সমস্ত ইম্পর্ট্যান্ট ডেটগুলো নিয়ে আমাদের এই ভিডিওগুলো করা হয়েছে, এবং তার সঙ্গে রিলেটেড স্ট্যাটিক জিকে যেগুলো অলরেডি এক্সামে বিভিন্ন পরীক্ষাতে এসেছে সেরকম ধরনের কোশ্চেন আমরা এখানে তুলে ধরেছি। তো প্রথম আজকে আমাদের যে ক্লাস, আমরা তাতে টোটাল 4টে ক্লাসে আমরা 40টা অলরেডি জিকে করে ফেলেছি, 40টা এমসিকিউ করে ফেলেছি, এবং 40টার সাথে সাথে আরও 10টা করে স্ট্যাটিক ফ্যাক্টস আমরা করে ফেলেছি। প্রায় 400টা মতো 4টে ক্লাসে জিকে কমপ্লিট হয়ে গেছে, এবং প্রত্যেকটা ক্লাস দেখো 15 থেকে 25 মিনিটের মধ্যে ক্লাস। তাহলে একটুখানি মাত্র এই সময়টুকু বার করে যদি একবার করে ভিডিওগুলো দেখা হয় তাহলেই কিন্তু 4টে ভিডিওতেই 400 আমাদের জিকে কমপ্লিট হয়ে যাবে। আজকে আমরা শুরু করছি পঞ্চম ক্লাস। এভাবে যদি আমরা চালাতে থাকি তা একটা সময় যে জিকের উপরে দেখব আমরা প্রায় 100টি ক্লাস হয়ে গেছে। 100টি ক্লাস তার সঙ্গে যদি আরও 10 হয় তাহলেই তোমার 10,000 তোমার জিকে তৈরি হয়ে যাবে। 100টা ক্লাস হয়ে গেলে তোমার 100 × 10 মানে 10টা তোমার এমসিকিউ, 100টা ক্লাস এবং 10টা তার সঙ্গে স্ট্যাটিক, তাহলে হয়ে যাবে 10,000। তাহলে বুঝতেই পারছো যে আমরা খুব সহজেই মাত্র 100টি ক্লাস করে, এবং সেগুলো সবই এরকম 15 থেকে 20 মিনিট 25 মিনিটের ভিডিও, সেখান থেকে আমরা একটা হিউজ স্ট্যাটিক জিকের একটা বেস তৈরি করে নিতে পারবো, যেটা যে কোনো পরীক্ষার জন্য, সে তুমি বলো ডব্লিউবিপি, পুলিশ বলো, রেল বলো, আর ডব্লিউবিসিএসের যে স্ট্যাটিক বলো সেইগুলো বলো, বা এসএসসি বলো বা ক্লার্কশিপ বলো, যে কোনো পরীক্ষার তুমি এই ক্লাসগুলো করে ফেললে জিকে এর বাইরে আর তুমি পাবে না। যেগুলো স্ট্যাটিক জিকে, এর বাইরে আমাদের হিস্ট্রি, পলিটি, ইকোনমি সাবজেক্ট ওয়াইজ করতে হবে, সেগুলো পরে আসবো। তবে আমরা আগে স্ট্যাটিক জিকের যে পোর্শনটা, যেটা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে স্টুডেন্টরা, দেখা যায় ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি সবই পড়লো, সবই অ্যান্সার করলো, কিন্তু স্ট্যাটিক জিকেতে যখনই আসে তখনই তাদের স্কুললো হয়ে যাচ্ছে, তখনই তাদের প্রবলেমগুলো আসছে। এই জন্য আমরা প্রথমে স্ট্যাটিক জিকে পোর্শনটা ধরেছি, এবং এটাতে পুরো কমপ্লিট করা হবে। এর সাথে সাথে আমাদের ম্যাথ এবং আসছে ম্যাথ প্লাস সায়েন্সের ক্লাস, এগুলো আমাদের কিন্তু দীক্ষাতে আসতে শুরু করবে। তো শুরু করি আজকের ক্লাস। আমাদের প্রশ্ন নম্বর 41, 18ই এপ্রিল কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়? অ্যান্সার হবে ওয়ার্ল্ড হেরিটেজ ডে। 18th এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে। 18ই এপ্রিল পালিত হয় বিশ্ব ঐতিহ্য দিবস। ওয়ার্ল্ড হেরিটেজ ডে মানে হচ্ছে বিশ্ব ঐতিহ্য দিবস। 1982 সালে আইসিওএমওএস মানে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মনুমেন্ট অ্যান্ড সাইটস এই দিবস প্রবর্তন করেছিল। বিশ্ব ঐতিহ্য দিবস আইসিওএমএস প্রবর্তন করেছিল। দেখো, আমরা কিন্তু অনেকেই এই ধরনের কোশ্চেন ফেস করি, এবং সেগুলো আমরা সহজে মনে রাখতে পারি না, যেহেতু এটা ডেট, প্রত্যেকটা ডেট বাই ডেট মনে রাখা খুব চাপের হয়ে যায়। কিন্তু যখনই আমরা এই ব্যাখ্যাগুলো পড়ব, কী ঐতিহ্য দিবস প্রথম শুরু করেছিল, প্রবর্তন করেছিল আইসিএমওএস, তখনই কিন্তু আমাদের এটা মনে থাকবে, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মনুমেন্ট অ্যান্ড সাইটস। এর উদ্দেশ্য হলো বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ, সুরক্ষা এবং প্রচার। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন গৃহীত হয় 1972 সালে। ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে অজন্তা কেভ। এই হলো অজন্তা কেভ, এটি মহারাষ্ট্রে অবস্থিত অজন্তা কেভ। এখানে এত সুন্দর সুন্দর কেভ আছে যেগুলো দেখলে আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর কেভ আছে। এমনি আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়নি, এটা হচ্ছে অজন্তা কেভ। ভারতের সবচেয়ে বেশি হেরিটেজ সাইট রয়েছে মহারাষ্ট্র রাজ্যে। তাহলে সবচেয়ে বেশি হেরিটেজ সাইট আছে কোথায়? মহারাষ্ট্র রাজ্যে। বর্তমানে ভারতে 42টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। বিশ্ব ঐতিহ্য দিবসকে বলা হয় ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস। তাজমহল আগ্রা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই যে তাজমহল
এত বছর পরও এখনও যে এখানে খোদাই করা যে সমস্ত লেখাগুলো আছে সেগুলো আজও সেইভাবে চকচক করছে, মার্বেলগুলো সেইভাবে চকচক করছে, এমনি এটা আর সপ্তম আশ্চর্যের মধ্যে ঢোকেনি। তো তাজমহল একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর বিশ্ব ঐতিহ্য দিবসকে বলা হয় ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইট, এবং 42টি কিন্তু আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে ইন্ডিয়াতে, এটা অবশ্যই মনে রাখবে। রেড ফোর্ট দিল্লি, এটাও কিন্তু হেরিটেজ সাইট। এই হলো আমাদের রেড ফোর্ট দিল্লি। এখানে একসময় মুঘলরা শাসন করতো এখান থেকে, তারপর একসময় ব্রিটিশরাও শাসন করেছে। তো এই স্ট্রাকচারের মধ্যে এই যে পাঁচিল দেওয়া যে স্ট্রাকচারটা একটা বড় অংশ দিল্লির মধ্যে, তো এর মধ্যে তোমরা মুঘল আমলের বিভিন্ন ধরনের যে মনুমেন্ট, দেওয়ানি আম, দেওয়ানি খাস, এই ধরনের কিছু দেখবে। আবার ব্রিটিশ আমলের যে আর্কিটেকচার সেগুলোও এখানে কিন্তু দেখতে পাবে। এখান থেকে শাসন করা হতো, এবং এখনও স্বাধীনতা দিবসের সময় এখান থেকে তোমার যে প্রধানমন্ত্রী থাকেন তিনি এখান থেকে বক্তৃতা দেন, দেশের জন্য ভাষণ দিয়ে থাকেন। সুন্দরবন হলো একমাত্র প্রাকৃতিক হেরিটেজ সাইট, সেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। তাহলে মনে রাখবে সুন্দরবন ভারতের একমাত্র প্রাকৃতিক হেরিটেজ সাইট, যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য আছে এবং রয়্যাল বেঙ্গল টাইগার আছে, বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় জিনিস এখানে আছে, সেগুলোর জন্য হেরিটেজ সাইট করা হয়েছে। এটাকে হেরিটেজ সাইটগুলোকে ভাগ করা হয় কালচারাল, ন্যাচারাল এবং মিক্সড বিভাগে, 3টে বিভাগে করা হয়। ভারতের হেরিটেজ সাইট তত্ত্বাবধানে আছে কি ASI, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এগোনোর আগে আমরা বলে নিই আমাদের 3টি চ্যানেল আছে, CA বাংলা ডাইজেস্ট, দ্য সিভিল ফিউশন এবং দীক্ষা। CA বাংলা ডাইজেস্টে আমরা অনলি কারেন্ট অ্যাফেয়ার্সকে ফলো করি, এখানে ক্লাস করা হয় কারেন্ট অ্যাফেয়ার্স, অনলি কারেন্ট অ্যাফেয়ার্স বেসিসেই করা হয় এটা। আর দ্য সিভিল ফিউশনে আমরা WBCS এবং UPSCর ক্লাস দিয়ে থাকি, এবং ম্যাক্সিমাম যেগুলো আমাদের NCERT সেগুলোর উপরে ক্লাস দেওয়া হয়, তো এখানে অবশ্যই যুক্ত থাকবে। আর দীক্ষা হচ্ছে অল এক্সাম, WBCS UPSCর বাইরে যত এক্সাম আছে, বিশেষ করে WBP, KP এবং যে ডিফেন্সের যে সমস্ত পরীক্ষা সেসবের জন্য কিন্তু এখানে ক্লাস দেওয়া হয়। RRB, NTPC, SSC, গ্রুপ C, D সমস্ত পরীক্ষার জন্য এখানে ক্লাস দেওয়া হয়। ইংলিশ, বাংলা, GK সমস্ত রকমের, সায়েন্সের সমস্ত রকমের ক্লাস এখানে দেওয়া হয়। তো 3টে চ্যানেলই তোমরা সাবস্ক্রিপশন করে রাখবে, অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবে এবং আপডেটগুলো দেখতে থাকবে। 21শে এপ্রিল কোন দুটি দিবস পালিত হয়? 21শে এপ্রিল পালিত হয় সিভিল সার্ভিস ডে এবং ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে। তাহলে সিভিল সার্ভিস ডে এবং ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে পালন করা হয় 21শে এপ্রিল। 21শে এপ্রিল পালিত হয় কেন সিভিল সার্ভিস দিবস হিসেবে? বিশ্ব সৃজনশীলতা এবং উদ্ভাবন দিবস হিসেবেও এটি পালিত হয়। সিভিল সার্ভিস দিবস পালিত হয় সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে, ইনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সৃজনশীলতা দিবস মানুষের উদ্ভাবনী চিন্তাধারা এবং উন্নয়নকে উৎসাহিত করে, এবং ভারতের প্রথম হোম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন প্রথম হোম মিনিস্টার, গৃহমন্ত্রী। তিনি ছিলেন আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। বহুবার এগুলো পরীক্ষাতে এসছে। সিভিল সার্ভিস ডে প্রথম পালিত হয় 2006 সালে। সিভিল সার্ভিস ডের উদ্দেশ্য ছিল নতুন আইডিয়া শেয়ার করা। সিভিল সার্ভিস ডের উদ্দেশ্য হলো নতুন আইডিয়া শেয়ার করা। IAS বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস হলো ভারতের প্রথম সিভিল সার্ভিস। এবং বিশ্ব সৃজনশীলতা দিবস পালিত হয় UN দ্বারা 2017 সাল থেকে। উদ্ভাবন সমাজের নিউ সলিউশন দেয়, এবং ভারতীয় সিভিল সার্ভিস শুরু হয়েছিল 1858 সালে, এবং প্রথম ভারতীয়, দেখো ডেট সালটা মনে রাখবো, 1858 সালে প্রথম সিভিল সার্ভিস শুরু হয়েছিল ইন্ডিয়াতে, তখন নামকরণ করা হতো ICS, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এবং প্রথম ভারতীয় যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার হয়েছিলেন ICS, তিনি হলেন সত্যেন্দ্রনাথ ট্যাগর, ওয়েস্ট বেঙ্গলের সত্যেন্দ্রনাথ ট্যাগর। এখন বুঝতেই পারছো যে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এখন কোথায়। ফার্স্ট কিন্তু IAS অফিসার সত্যেন্দ্রনাথ ট্যাগর ছিলেন। কিন্তু আজকে আমাদের টোটাল যে IAS পরীক্ষা হয় বা UPSC পরীক্ষা হয়, IAS পরীক্ষায় যেহেতু আমাদের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসটা সবচেয়ে টপ প্রায়োরিটির জব বলা হয়, এই জন্য এই নামকরণেও অনেকে ডাকে, কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষা হলো UPSC সিভিল সার্ভিস, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস এক্সাম। তো UPSCর প্রথম ICS তখন নাম ছিল, ICS-এর প্রথম অফিসার ছিলেন সত্যেন্দ্রনাথ ট্যাগর। কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলের কতজন ICS অফিসার হয় বা IAS অফিসার হয়? হাতে গোনা কয়েকজন মাত্র হয়। কিন্তু এখানে ইকোসিস্টেমটা নেই, তার জন্য ট্যালেন্ট নেই এমন নয়, কিন্তু ইকোসিস্টেম নেই। তো আমরা চেষ্টা করব আমাদের দ্য সিভিল ফিউশন যে চ্যানেলটি আছে সেখান থেকে কিছু ছেলে মেয়ে বার করার, যারা UPSC দিতে পারে, তার জন্যই আমরা এটাকে আরও বেশি ফোকাস করছি, এবং এখানে
এনসিইআরটি ক্লাস দেওয়া শুরু হয়েছে। সৃজনশীলতা মানব উন্নয়নের জন্য অপরিহার্য। নেক্সট কোশ্চেন, 22শে এপ্রিল কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়? উত্তর হবে ওয়ার্ল্ড আর্থ দিবস, ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব পৃথিবী দিবস। প্রথম পালিত হয়েছিল 1970 সালে 1970 সালের 22শে এপ্রিল। এই দিবসের উদ্দেশ্য হলো পরিবেশ সংরক্ষণ, দূষণ হ্রাস এবং পৃথিবীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এবং আর্থ ডে সূচনা করে গেলর্ড নেলসন, ইনি হলেন গেলর্ড নেলসন। ইনি প্রথম আর্থ ডে সূচনা করেছিলেন। 1970 সালের আর্থ ডে অংশ নেয় প্রায় 20 মিলিয়ন মানুষ। 20 মিলিয়ন মানে 2 করোড়, 2 করোড় মানুষ এখানে অংশ নিয়েছিল। আর্থ ডে নেটওয়ার্ক বর্তমানে কার্যক্রম পরিচালনা করে এবং আর্থ ডের থিম প্রতি বছর আলাদা আলাদা হয়। 2009 সালে ইউনাইটেড নেশন একটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে ঘোষণা করে। পরিবেশ রক্ষায় রিডিউস, রিউজ, রিসাইকেল মন্ত্র পরিচালিত হয় এবং 5ই জুন পালিত হয় ওমেন্স এনভায়রনমেন্ট ডে। খুব ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনটা তো বহুবার পরীক্ষায় এসেছে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5ই জুন। ভারতের প্রথম পরিবেশ মন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। প্রথম পরিবেশ মন্ত্রী, মনে রাখবে, এনভায়রনমেন্ট মিনিস্টার হলেন মহিলা প্রধানমন্ত্রী যদি বলা হয় তাহলেও কিন্তু ইন্দিরা গান্ধী, আর প্রথম পরিবেশ মন্ত্রী যদি বলা হয় তাহলেও কিন্তু ইন্দিরা গান্ধী। অবশ্যই মনে রাখবে কোশ্চেন দুটো। 2016 সালে আর্থ ডেতে প্যারিস এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল এবং পৃথিবীর সবচেয়ে বড় বন হলো অ্যামাজন রেইন ফরেস্ট। এটা আমরা আগের ক্লাসেও দেখিয়েছিলাম। অ্যামাজন রেইন ফরেস্ট এটা সাউথ আমেরিকার একটি অংশ। এখানে তোমার কলম্বিয়া, ভেনেজুয়েলা, তারপর তোমার গিনি, তারপর তোমার ব্রাজিল, বলিভিয়া, পেরু, এই সমস্ত অঞ্চল নিয়ে গঠিত একটি রেইন ফরেস্ট। এবং এখানে অ্যামাজন যে রিভারটা আছে তার শাখা প্রশাখা এখানে এমনভাবে বিস্তৃত, এই নদীর প্রবাহেই তৈরি হয়েছে, প্রবাহের পাড় দিয়েই তৈরি হয়েছে অ্যামাজন রেইন ফরেস্ট। নেক্সট কোশ্চেন, 23শে এপ্রিল কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়? উত্তর হবে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে 23শে এপ্রিল। 23শে এপ্রিল পালিত হয় বিশ্ব বই ও কপিরাইট দিবস। ইউনেস্কো এই দিবস প্রবর্তন করেছিলেন এবং উদ্দেশ্য ছিল পাঠ্যাভ্যাস বৃদ্ধি করা এবং লেখকদের অধিকার সংরক্ষণ করা। পাঠ্যাভ্যাস বৃদ্ধি মানে বই পড়ার যে প্রবণতা সেটাকে আরও বৃদ্ধি করা এবং লেখকদের অধিকারকে যাতে ক্ষুণ্ণ না হয় তাদের সংরক্ষণ করা হয়। লেখক একটা কষ্ট করে বই লিখছে এবং সেই বইটা যদি কপি পেস্ট করে অন্য একজনকে ছাপিয়ে দেয় তাহলে তার যে 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 মানিটারি যে অর্থটা সে পাচ্ছিল, মানিটারি যে ভ্যালুটা পাচ্ছিল সেটা সে পাবে না। তো তাদের যে অধিকার সেটা সংরক্ষণ করা এর উদ্দেশ্য ছিল। ইউনেস্কো এই দিবস ঘোষণা করে 1995 সালে। 23শে এপ্রিল হলো শেক্সপিয়ার এবং সার্ভেন্টেসের মৃত্যুবার্ষিকী। তাহলে 23শে এপ্রিল যে দিনটাকে আমরা গ্রহণ করেছি এই হলো তোমার শেক্সপিয়ার, ইনি আছেন সার্ভেন্টেস। তো শেক্সপিয়ার এবং সার্ভেন্টেসের মৃত্যুবার্ষিকী 23শে এপ্রিল ছিল। সেই 23শে এপ্রিল দিনটাকেই বিশ্ব বই এবং কপিরাইট দিবস হিসেবে প্রবর্তন করা হয়েছিল। এই দিনকে বলা হয় ওয়ার্ল্ড বুক ডে। প্রতি বছর ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল সিটি নির্বাচন করে। নেক্সট হলো কি, কপিরাইট আইন প্রথম চালু হয়েছিল 1710 সালে ব্রিটেনে। কপিরাইট আইন যেটা আমরা এখন খুবই দেখে থাকি যে এই রাইটটা অনেক সময় ক্ষুণ্ণ হয়ে থাকে। তো কপিরাইট অ্যাক্ট বা আইন বা রুল যেটাই বলো না কেন সেটা 1710 সালে ব্রিটেনে প্রথম চালু হয়েছিল। ভারতের কপিরাইট আইন চালু হয়েছিল কত? 1957 সালে। অবশ্যই ডেট মনে রাখবে, 1957 সালে ইন্ডিয়াতে প্রথম কপিরাইট আইন চালু হয় এবং কপিরাইট আইন ব্রিটেনে প্রথম, মানে সারা ওয়ার্ল্ডের মধ্যে 1710 সালে ব্রিটেনে প্রথম চালু হয়েছিল। নোবেল সাহিত্য পুরস্কার প্রদান করা হয় সুইডিশ একাডেমি। সুইডিশ একাডেমি হচ্ছে এটা, এই সুইডিশ একাডেমি থেকে নোবেল সাহিত্য পুরস্কার দেওয়া হয়। এটা হলো নোবেল প্রাইজ, এরকম একটি তোমার কয়েন দেওয়া হয়। এবং রবীন্দ্রনাথ ট্যাগর 1913 সালে প্রথম নোবেলের সাহিত্য পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ট্যাগর নোবেলের সাহিত্য পেয়েছিলেন, মানে সাহিত্যে নোবেল পেয়েছিলেন। তো প্রথম ইন্ডিয়ান যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন তিনি হলেন রবীন্দ্রনাথ ট্যাগর, আমাদের বাঙালির গর্ব, 1913 সালে। এবং তার লেখা গীতাঞ্জলি বইয়ের জন্য তিনি এটি পেয়েছিলেন। তার ইংলিশ যখন ট্রান্সলেশন বার হলো তখন এই নোবেলটি তিনি পেয়েছিলেন সেই বইয়ের জন্য। বই মানব সভ্যতার প্রধান জ্ঞান ভাণ্ডার। আর ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে। ইউনেস্কো সদর দপ্তর প্যারিস, এটা হলো ফ্রান্সের প্যারিসে হচ্ছে তোমার, যেখানে আইফেল টাওয়ার আছে সেখানে তোমার প্যারিসে ইউনেস্কো সদর দপ্তর আছে। এই ইউনেস্কো সদর দপ্তর তোমার
প্যারিস, ফ্রান্সের প্যারিসে অবস্থিত। তো সুইডিশ একাডেমি এটা তোমার নোবেল সাহিত্য পুরস্কার দেয়, আলফ্রেড নোবেলের নামে তোমার নোবেল চালু করা হয়েছিল এবং আলফ্রেড নোবেল ছিলেন ডিনামাইট আবিষ্কার করেছিলেন, ওনার নামেই করা হয়। 24শে এপ্রিল, পরে করছেন 24শে এপ্রিল কোন জাতীয় দিবস পালিত হয়? উত্তর হবে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। এই 24শে এপ্রিল কোন জাতীয় দিবস পালিত হয়? ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। 24শে এপ্রিল পালিত হয় জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। 1993 সালে 73 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হয়েছিল এই দিনে এবং এর মাধ্যমে গ্রামীণ স্বশাসন ও বিকেন্দ্রীকরণ জোরদার হয়। এবং 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 24শে এপ্রিল 1993 সালে হয়েছিল। এতে সংবিধানে যুক্ত হয় পার্ট 9 যেটা, সেটা এই সময় যুক্ত হয়েছিল। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু করেন রাজস্থান 1959 সালে। এই হলো রাজস্থান। এখানে 1959 সালে প্রথম পঞ্চায়েতি রাজ চালু হয়, মানে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত রাজ বলা হয় সেই পঞ্চায়েতি রাজ তৈরি হয়েছিল, 3 টায়ার পঞ্চায়েতি রাজ। এবং এটাও তোমার রাজস্থানের পিকচার দেওয়া আছে। আর এর জনক হলো কে? বলবন্ত রায় মেহতা। তাহলে পঞ্চায়েতি রাজের জনককে যদি বলা হয় তাহলে হবে বলবন্ত রায় মেহতা। ইনি হলেন বলবন্ত রায় মেহতা, পায়োনিয়ার অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, এনাকে বলা হয়। পঞ্চায়েতি রাজ 3 স্তরে বিভক্ত: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। আমরা জেনেই থাকি এটা, যে গ্রাম পঞ্চায়েতে একজন থাকেন, পঞ্চায়েত সমিতি মানে বিডিও অফিসে একজন থাকেন, আর জেলা অফিসে এবং জেলা পরিষদে একজন থাকেন। 3 জায়গা থেকে 3টে করে ভোট হয়। যখন আমরা পঞ্চায়েত ভোট দিই তখন আমাদের গ্রামে একজনকে ভোট দিই, বিডিও অফিসের জন্য একজন ভোট দিই, আর ডিএম অফিসের জন্য একজন ভোট দিন, যেখানে পাবলিকের রিপ্রেজেন্টেটিভ থাকে। বোঝা গেল? নেক্সট হচ্ছে সংবিধানের আর্টিকেল 243 থেকে 243 ও, ABCD করে ও, এই পর্যন্ত পঞ্চায়েতি রাজ নিয়ে গঠিত। আমরা যখন পলিটিতে পড়াবো পঞ্চায়েতি রাজ নিয়ে একদম পুরো ডিপে আমরা পড়াবো পঞ্চায়েতি রাজ। গ্রামসভা হলো মূল ইউনিট, গ্রামসভা হলো তোমার পঞ্চায়েতি রাজের মূল ইউনিট। এখানে সবাই এক কাট্টা হয়ে সেখানে তাদের প্রবলেমগুলোকে বলা হয়। এখন তো আবার জিপিডিপি এসেছে, জিপিডিপি, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই জিপিডিপি করার সময় তো তোমার এই গ্রামসভা ডাকা হয় এবং সেখানে অনেক রিপ্রেজেন্টেটিভ থাকে, বিডিও অফিস থেকে থাকে, পঞ্চায়েত থেকে থাকে, জনসাধারণ থাকে। তারা তাদের প্রবলেমগুলোকে বলা হয়, সেটাকে বলা হয় বটম টু টপ নচ, বটম টু টপ। এই পর্যন্ত এরকমভাবে আমাদের প্ল্যানিংগুলো করা হয়, কি কি কাজ হবে না হবে সেইগুলো। আগে করা হতো টপ টু বটম, যেমন আমাদের প্ল্যানিং কমিশন ছিল তখন এইভাবে করা হতো। তারপর যখন নীতি আয়োগ এলো সেটাকে চেঞ্জ করে করা হলো বটম টু টপ, মানে মানুষের কী দরকার সেখানে বলে। এখান থেকে করলে কি হতো, যে এখানে দুটো স্কুল তো দরকার, ICDSE স্কুল, একই হয়তো গ্রামে দুটো স্কুল হয়ে যাচ্ছিলো, কিন্তু দেখা যাচ্ছে স্কুল দরকার নেই, অন্য কিছু দরকার আছে এখানে। তো সেই জিনিসটাকে ইরাডিকেট করার জন্য বটম টু টপ করা, এবং সেখানে গ্রামসভা ডেকে এখন জিপিডিপিতে প্ল্যান তুলে নিয়ে আসা হয়। তার মধ্যে এবার কোনগুলো বেশি প্রায়োরিটি সেইগুলো সেই হিসেবে ফান্ড অ্যালোকেশন হয়। এ নিয়ে আলোচনা করলে আজকে আমাদের পুরো ক্লাসটা শুধু এর উপরেই চলে যাবে। যখন পঞ্চায়েতি রাজ পড়াবো তখন আমরা এটা ডিটেলসে পড়াবো। সংরক্ষণের মাধ্যমে মহিলারা পঞ্চায়েতে অংশগ্রহণ করে। ভারতের মোট, মানে এখন সংরক্ষণ করে দেওয়া হয়েছে মহিলাদের জন্য। আচ্ছা, তোমাদের কোশ্চেন থাকলো যে কত % মহিলা এখন এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাঁড়ায়, সেই পার্সেন্টেজটা কত? এটা তোমাদের কোশ্চেন থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভারতে মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা প্রায় 2.5 লাখ। টোটাল কত? 2.5 লাখ। পঞ্চায়েতি রাজের মন্ত্র হল ডেমোক্রেসি অ্যাট দ্য গ্রাসরুট লেভেল। এর মূল মন্ত্র হলো ডেমোক্রেসি অ্যাট দ্য গ্রাসরুট লেভেল। মানুষকেই তোমার পরিচালনা করবে। নেক্সট কোশ্চেন হলো 25শে এপ্রিল কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়? ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে বলা হয়। 25শে এপ্রিল হলো ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। 25শে এপ্রিল পালিত হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস। 2007 সালে হু একটি ঘোষণা করেছিলেন। এই দিনে ম্যালেরিয়া প্রতিরোধ, চিকিৎসা, সচেতনতার উপর জোর দেওয়া হয়। এবং ম্যালেরিয়া রোগের জীবাণু হলো প্লাজমোডিয়াম প্যারাসাইট। শরীরের মধ্যে প্লাজমোডিয়াম প্যারাসাইট ভীষণভাবে এরকম চক্র আকারে নিজেদেরকে বৃদ্ধি করতে শুরু করে, জ্বর আসতে শুরু করে, এবং একটা সময় সেই ম্যালেরিয়া সারা শরীরে এমনভাবে ঠিক টাইমে ওই জ্বরটাকে নিয়ে চলে আসে। তো এই বিষয়ে আমাদের বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, যেগুলো আমাদের দরকার সেগুলোই জেনে রাখো। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হলো প্লাজমোডিয়াম প্যারাসাইট। এটি ছড়ায় কোন মশার মাধ্যমে? অ্যানোফিলিস ফিমেল মস্কিটো। অ্যানোফিলিসের মাধ্যমে
এই যে অ্যানোফিলিস মশা। আমরা যখন অনেকগুলো ম্যালেরিয়া, ডেঙ্গু এই ধরনের যে রোগগুলো থাকে সেগুলো সম্পর্কে পড়াবো একসাথে, তখন আমরা বিভিন্ন ধরনের মশা এবং তাদের মানে ভেক্টর এবং তাদের দ্বারা যে কোন কোন রোগ ছড়ায় সেগুলো সম্পর্কে আমরা ডিটেলস ভিডিও ক্লাস করব, এবং সেটা যখন সায়েন্সের ক্লাস হবে তখন আমরা সেটা ডিটেলসে করাবো। আপাতত জেনে রেখে দাও, ম্যালেরিয়া রোগের জীবাণু হলো প্লাজমোডিয়াম প্যারাসাইট, এটি ছড়ায় অ্যানোফিলিস ফিমেল মস্কিটো দ্বারা। ভারতে ম্যালেরিয়া গবেষণার জন্য রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ। হু 2030 সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল লক্ষ্য নিয়েছে। 1857 সালে স্যার রোনাল্ড রস, ইনি হলেন রোনাল্ড রস, স্যার রোনাল্ড রস ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন। খুবই একজন ইম্পর্ট্যান্ট, যেহেতু এটা মেডিকেল লাইনের একটা ভীষণ বড় একটা জিনিস। আগে কী ছিল, একটা সামান্য ফিভার হতো, জ্বর হতো, মানুষ মারা যেত। তো যত দিন গেছে এই ফিভারের জন্য, যেমন ইনফ্লুয়েঞ্জা একসময় এমন ছিল যে হলেই মানুষ মারা যেত, মানে তখন তো ভ্যাকসিন ছিল না, মেডিসিন ছিল না। তারপর যখন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হলো তখন এই রোগটা একটা সামান্য রোগে পরিণত হলো। তারপর যেমন ডায়রিয়া মানে বারবার মল হওয়া বা পায়খানা হওয়া, তো সেই সময় এই সম্বন্ধে যে অ্যান্টিবায়োটিকগুলো আবিষ্কার হলো তারপরে এই রোগগুলো একেবারেই আর এক নর্মাল রোগের মতো হয়ে গেল। তাহলে বুঝতেই পারছো যে মেডিকেল সায়েন্স কত দূরে এগিয়েছে। তো এই ধরনের যে সমস্ত ব্যক্তিরা তাদের ইনপুট দিয়েছেন, তাদের ইনভেনশন কাজে লাগিয়েছেন, মাথা কাজে লাগিয়েছেন, ডিসকভারি করেছেন, তো এগুলো খুবই তাদের কাছে আমরা এখনও পর্যন্ত মানে যত দিনই যাবে আমরা তাদের জন্য কৃতজ্ঞ হয়ে থাকবো তাদের কাছে। তো রোনাল্ড রস ইনি ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেছিলেন। ভারতে ম্যালেরিয়া প্রতিরোধে ডিডিটি ব্যবহার করা হয়। ম্যালেরিয়া প্রতিষেধক ওষুধ হলো ক্লোরোকুইনিন এবং আর্টিমিসিনিন। ক্লোরোকুইনিন নিয়ে কোশ্চেন আসবে, আমরা পরে করাবো। ভারতে ম্যালেরিয়া কেস সবচেয়ে বেশি হয়েছিল ওড়িশায়, সবচেয়ে বেশি হয় কোথায়? ওড়িশাতে। বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল 2007 সালের থিম ছিল ম্যালেরিয়া কন্ট্রোল। থিম ছিল কি? ম্যালেরিয়া কন্ট্রোল। 2007 সালের থিম বিশ্ব স্বাস্থ্য দিবস। ম্যালেরিয়ার জ্বর সাধারণত ইন্টারমিটেন্ট ফিভার নামে পরিচিত। ম্যালেরিয়া জ্বর কী নামে পরিচিত? ইন্টারমিটেন্ট ফিভার। নেক্সট কোশ্চেন কি? 1 মে কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়? এটা আমার মনে হয় বলার প্রয়োজন পড়ে না। যেমন 1 মে, তারপর 2 অক্টোবর, 5 জুন, তো এইগুলো মানে সবারই জানা দরকার, মানে যদি চোখ বুঝেও অ্যান্সার বলে দেওয়া দরকার যে এগুলো কোন কোন দিন। সেরকমই একটা দিন হচ্ছে 1 মে। উত্তর হবে কি? ইন্টারন্যাশনাল লেবার ডে বা শ্রমিক দিবস বলা হয় বা মে ডে বলা হয়। 1 মে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1 মে শ্রমিকদের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য এটি পালিত হয়। এর সূচনা হয়েছিল 1986 সালে শিকাগোর হাই মার্কেট অঞ্চলের স্মরণে, হাই মার্কেট আন্দোলনের স্মরণে। হাই মার্কেট সম্পর্কিত তথ্যের মধ্যে কী বলছে? লেবার ডেকে বলা হয় মে ডে। প্রথম পালিত হয়েছিল 1889 সালে। ভারতের লেবার ডে প্রথম পালিত হয় 1923 সালে চেন্নাই। শ্রমিক আন্দোলনের মূল দাবি ছিল 4 ঘন্টা কাজ, 4 ঘন্টা বিশ্রাম এবং 4 ঘন্টা নিজের জন্য। 1 মে বা হ্যাপি লেবার ডে। তো বুঝতেই পারছো কত ইম্পর্ট্যান্ট একটা দিন এটি। আর ভারতের লেবার ডে পালিত হয় কামগড় দিন হিসেবে, কামগড় দিন নামে। শ্রমিক আন্দোলনের প্রতীক হলো লাল পতাকা। শ্রমিক আন্দোলনের প্রতীক লাল পতাকা। লেবার ডে বিশ্বের 80টি দেশে 40টি দেশে ছুটি থাকে, সরি এটা 80টি দিন হবে, 80 দিন ছুটি থাকে। 80টি দেশের এই লেবার ডেতে ছুটি থাকে। ভারতের শ্রম আইন বাস্তবায়ন করে লেবার মিনিস্ট্রি। লেবার মিনিস্ট্রি শ্রম আইন বাস্তবায়ন করে। ভারতের নতুন শ্রম কোড চালু হয় 2020 সালে। আর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন গঠিত হয়েছিল 1919 সালে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অনেকগুলো ফাংশন আছে, ফর্মুলেট করে লেবার স্ট্যান্ডার্ড, ফিক্স করে অ্যামাউন্ট, কন্ট্রিবিউশন টু মেম্বার স্টেট, তারপর ডিসাইড করে যে বাজেট এক্সপেন্ডিচার কত হবে। তো ডিরেক্টর জেনারেল এবং ডিরেক্টর জেনারেল এগুলো করে এবং গভর্নিং বডির কাছে এটি করা হয় এবং কনসিডার করে রিপোর্ট যেগুলো ডিরেক্টর জেনারেলকে লেবার প্রবলেমের জন্য দেয় এবং সলিউশন দেয় তার জন্য। এবং 3 বছরে একবার করে গভর্নিং বডি এক জায়গায় করে এই সিটিংগুলো করা হয় এবং প্রেসিডেন্ট সিলেক্ট করা হয় আইএলসির মাধ্যমে এবং অ্যাপয়েন্ট কমিটিজ টু ডিল উইথ ডিফারেন্ট ম্যাটার্স। অন্যান্য ম্যাটারগুলোকেও কমিটি তৈরি করে দেখা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, 3 মে কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়? ইন্টারন্যাশনাল এনার্জি ডে।
ইন্টারন্যাশনাল এনার্জি ডে 3 মে পালিত হয়, আন্তর্জাতিক জ্বালানি দিবস বলা হয়। নবায়নযোগ্য শক্তি মানে রিনিউয়েবল এনার্জি, জ্বালানির দক্ষতা ব্যবহার এবং বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ। পৃথিবীর প্রধান জ্বালানি উৎস হলো কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস। নবায়নযোগ্য শক্তির উৎস কি? সোলার, উইন্ড, হাইড্রো এবং বায়োমাস। ভারতের রিনিউয়েবল এনার্জির ক্যাপাসিটি এখন ওয়ার্ল্ডে 4র্থ স্থানে রয়েছে রিনিউয়েবল এনার্জিতে। এবং সৌরশক্তির জন্য ভারতে চালু হয়েছে ন্যাশনাল সোলার মিশন, খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। যেমন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সদর দপ্তর গুরগাঁও, ভারত। সোলার এনার্জিতে কিন্তু ইন্ডিয়া অনেক এগিয়ে আছে। আইএসএ বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স গঠিত হয়েছিল 2015 সালে এবং ভারতের বৃহত্তম সৌর পার্ক হলো ভাদলা সোলার পার্ক, রাজস্থান। 22 এপ্রিল পালিত হয় আর্থ ডে। এবং এনার্জি এফিসিয়েন্সি মানে হলো কম শক্তি খরচে বেশি উৎপাদন। বিদ্যুতের একক হলো কিলোওয়াট আওয়ার। নেক্সট কোশ্চেন, 8ই মে কোন দুটি দিবস পালিত হয়? ইন্টারন্যাশনাল রেড ক্রস ডে এবং মাইগ্রেটরি বার্ডস ডে। এটা পালন করা হয় 8ই মে, দুটি দিবস পালন করা হয়, ইন্টারন্যাশনাল রেড ক্রস ডে এবং মাইগ্রেটরি বার্ডস ডে। মাইগ্রেটরি বার্ডস মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায় যে পাখিগুলো, সেগুলো। 8ই মে পালিত হয় আন্তর্জাতিক রেড ক্রস দিবস এবং প্রব্রজিত পাখি দিবস। রেড ক্রস দিবস পালিত হয় প্রতিষ্ঠাতা জেন হেনরি ডুনান্টের জন্মদিনে। জিএন হেনরি ডুনান্টের জন্মদিনে। মাইগ্রেটরি বার্ডস ডে পাখির সংরক্ষণ ও অভিবাসন পথ রক্ষার জন্য পালিত হয়। এবং হেনরি ডুনান্ট, যার নামে নোবেল শান্তি পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন, নোবেল পুরস্কার, তিনি প্রথম শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। রেড ক্রস ডে প্রতিষ্ঠিত হয় 1863 সালে এবং সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের জেনেভা কোথায় আমরা অলরেডি বেশ কতকবার দেখিয়েছি, তোমরা ক্লাস ফলো করলেই পেয়ে যাবে। রেড ক্রসের প্রতীক হলো লাল ক্রস চিহ্ন। এবং আইসিআরসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, যুদ্ধক্ষেত্রে সেবা প্রদান করে যুদ্ধের সময়। মাইগ্রেটরি বার্ডস ডে বছরে 2বার পালিত হয়, মে এবং অক্টোবরে। বিশ্বের সবচেয়ে বড় পাখির নাম হলো অস্ট্রিচ, এটা হলো অস্ট্রিচ। ভারতের জাতীয় পাখি হচ্ছে পিকক। আর দেখো এখানে যে জেনেভা, এখানে কিন্তু দেখানো হয়েছে সুইজারল্যান্ডের জেনেভা কোথায়। বার্ডস মাইগ্রেটরি স্টাডিকে বলা হয় অর্নিথোলজি। বেশ পরীক্ষায় অনেকবারই এসছে, বার্ডসের মাইগ্রেটরি স্টাডি যেটা করা হয় সেটা হলো অর্নিথোলজি। বার্ডস লাইফ ইন্টারন্যাশনাল পাখি সংরক্ষণের জন্য কাজ করে, বার্ড লাইফ ইন্টারন্যাশনাল, এই হলো তোমার সদর দপ্তর। বোঝা গেল? তাহলে আমরা হেনরি ডুনান্ট প্রথম প্রাপক শান্তি পুরস্কার নোবেলের। মনে রাখবে হেনরি ডুনান্টের নামেই তোমার ইন্টারন্যাশনাল রেড ক্রস দিবস পালিত হয় তার জন্মদিবসে। লাস্ট কোশ্চেন আজকের, 11ই মে কোন জাতীয় দিবস পালিত হয়? উত্তর হবে ন্যাশনাল টেকনোলজি ডে। 11ই মে পালিত হয় জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালে এই দিনে ভারতের পোখরান-2 নিউক্লিয়ার টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছিল এবং বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং ভারতের আত্মনির্ভর সামরিক ক্ষমতা কিন্তু প্রদর্শন হয় এই দিবসে। প্রত্যেক বছর এই দিবসেই পালন করা হয়ে থাকে এবং পোখরান-2 টেস্ট থেকেই কিন্তু আমাদের যে পারমাণবিক বোমা এখানেই কিন্তু করা হয়েছিল এবং এটাকে অপারেশন শক্তি নামকরণ করা হয়েছিল। প্রথম পোখরান নিউক্লিয়ার টেস্ট হয়েছিল 1974 সালে, যার নাম ছিল স্মাইলিং বুদ্ধা। মনে রাখবে কিন্তু প্রথম পোখরান নিউক্লিয়ার টেস্ট হয়েছিল 1974 সালে, যার নাম ছিল স্মাইলিং বুদ্ধা। ভারতের প্রথম বৈজ্ঞানিক ছিলেন এপিজে আব্দুল কালাম, প্রথম বৈজ্ঞানিক ছিলেন ভারতের, মানে এই কাজের জন্য। পোখরানটা কোথায় দেখে নাও একবার, এইখানে তোমার পোখরান, এটা হচ্ছে রাজস্থানের পোখরান, একদম থর মরুভূমির কাছে। ইনি ছিলেন আমাদের প্রাইড অফ নেশন এপিজে আব্দুল কালাম। এই পরীক্ষার সময় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তাহলে পোখরান-2 যখন হয়েছিল, টেস্ট করা হয়েছিল অপারেশন শক্তি, সেই সময় অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী। ভারতের পারমাণবিক গবেষণার যে সংস্থা তার নাম হচ্ছে বার্ক বা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ভারতের মহাকাশ সংস্থা হলো ইসরো। আর প্রযুক্তি দিবসে প্রতি বছর থিম নির্ধারণ করা হয়। ডিআরডিও হলো ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখে। 1998 সালের টেস্টের পর ভারতকে নিউক্লিয়ার ওয়েপন স্টেট বলা হয় থাকে, 1998 সালে যখন টেস্ট করা হয়। এবং 11ই মেকে বলা হয় সায়েন্টিফিক প্রোয়েস ডে। এখানে যে বার্ক বলা হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, পারমাণবিক গবেষণা কেন্দ্র, এটি হলো এটি হলো আমাদের আজকের ক্লাস। আমাদের আজকে এপিসোড 5 কমপ্লিট হলো এবং এখানে আমরা 3টে চ্যানেলে কথা অলরেডি বলেছি, সিএ বাংলা, ডাইজেস্ট, সিভিল ফিউশন এবং দীক্ষাতে আমরা
ইউপিএসসি ডব্লিউবিসি ছাড়া বাকি সমস্ত পরীক্ষার জন্য ক্লাস দিয়ে থাকি। এখানে দ্য সিভিল ফিউশনে আমরা ইউপিএসসি ডব্লিউবিসি ক্লাস দিই এবং সিএর বাংলা ডাইজেস্টে অনলি কারেন্ট অ্যাফেয়ার্সকে ফোকাস করা হয়। সো সবকটা চ্যানেলেই তোমরা সাবস্ক্রিপশন করে দেবে। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, আর যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী